প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বৈশ্বিক এই মহামারীতে তোমরা যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জেনে খুব আনন্দিত হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় এই বৈশ্বিক মহামারীর কথা বিবেচনা করে তোমাদের জন্য সকল বিষয়ের অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তারই অংশ হিসেবে আমি আজকে তোমাদেরকে অর্থায়নের নীতিমালা প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এই কোর্সটি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। এই কোর্সটির কোর্স কোড হচ্ছে 212503। আমি এই কোর্সটিকে মোট 12টি লেকচারের মাধ্যমে তোমাদের নিকট সম্মুখে উপস্থাপন করব। অর্থাৎ আমাদের মোট 9টি অধ্যায়কে আমরা 12টি লেকচারের মাধ্যমে তোমাদের সম্মুখে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে তোমরা বইটি সম্পর্কে মোটামুটি ধারণা গ্রহণ করতে পারো। তারই অংশ হিসেবে আমি আজকে এখানে উপস্থাপন করব লেকচার নম্বর 1। লেকচারের শিরোনাম হবে অর্থায়নের পরিচিতি, অর্থাৎ আমাদের প্রথম অধ্যায়। আর এই লেকচারটি উপস্থাপনায় আমি তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লেকচারার অ্যাকাউন্টিং, বিএম কলেজ বরিশাল। আর আমার এই যে কোর্সটি হচ্ছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। এর আজকের যে লেকচারটি সেটি হবে চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্স, অর্থাৎ অর্থায়নের পরিচিতি। তাহলে আমি অর্থায়নের পরিচিতি সম্পর্কে তোমাদের সম্মুখে আমার এই লেকচার উপস্থাপন করতে যাচ্ছি। তো শুরুতেই আমরা জেনে নেই যে আমাদের এই লেকচারটিতে তোমরা কোন কোন বিষয়ে অবগত হতে পারবে। 1 নাম্বার, অর্থায়নের সংজ্ঞা সম্পর্কে জানতে পারবে, ব্যবসায় অর্থায়নের সংজ্ঞা সম্পর্কে জানতে পারবে, অর্থায়নের কার্যাবলী সম্পর্কে জানতে পারবে, ব্যবসায় অর্থ সংস্থানের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে, আর্থিক ব্যবস্থাপনার সংজ্ঞা সম্পর্কে জানতে পারবে, আর্থিক ব্যবস্থাপকের ভূমিকা সম্পর্কে এখানে আলোচনা করা হবে, আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত সমূহ আলোচনা করা হবে, অর্থ সংস্থানের শ্রেণী বিভাগ আলোচনা করা হবে, আর্থিক ব্যবস্থাপনার লক্ষ্য বা উদ্দেশ্য আলোচনা করা হবে, এজেন্সি সমস্যা সম্পর্কে আলোচনা করা হবে, এজেন্সি ব্যয় সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে এখানে মোটামুটি আমরা 11টি বিষয় তোমাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। যদিও এই অধ্যায়ে আমাদের বেশ অনেকগুলো বিষয় রয়েছে, তবে আমি এই অধ্যায়ের এই বিষয়গুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে আমি তোমাদের জন্য এই বিষয়গুলো সম্পর্কে একটি সংক্ষিপ্ত লেকচারের আয়োজন করেছি। আমি আশা করি তোমরা এই শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমার এই কথা শুনে মনোযোগ সহকারে শুনে বিষয়টি বোঝার জন্য চেষ্টা করবে। প্রথমেই আমি অর্থায়নের সংজ্ঞা আসলে সংজ্ঞা বলতে কোনো জিনিসকে পরিচিত করে দেওয়া এরকম বোঝায়। অর্থাৎ যে কোনো একটা জিনিসের সংজ্ঞা যদি আমরা দিতে যাই, তাহলে সংজ্ঞাটা হবে ওই জিনিসটার পরিচয়, যার মাধ্যমে যে কেউ তাকে চিনতে পারবে। সেই ক্ষেত্রে সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, অর্থাৎ আমি যখন কোনো সংজ্ঞা নির্ধারণ করতে চাই বা কোনো জিনিসের সংজ্ঞা দিতে চাই, তখন আমি বলি যে সংজ্ঞাটি দিতে হবে এভাবে যে বিষয়টির জাত নির্ধারণ এবং এর বৈশিষ্ট্য আলোচনা। তাহলে যেমন আমরা যদি বলি ধান কাকে বলে, তাহলে ধান হচ্ছে এক ধরনের খাদ্যশস্য। তাহলে জাত নির্ধারণ হলো খাদ্যশস্য, আর ধানটা পরবর্তীতে এই কোন কাজে ব্যবহৃত হয় বা এর বৈশিষ্ট্য কি সেই সম্পর্কে আমরা আলোচনা যদি করি যে ধান এক ধরনের খাদ্যশস্য যা মানুষের মৌলিক অধিকার পূরণ করে থাকে, তাহলে এটা হচ্ছে ধানের সংজ্ঞা। আর অর্থায়নের যদি সংজ্ঞা দেই, তাহলে এর জাত নির্ধারণ হবে। অর্থায়ন হচ্ছে এক ধরনের মানে কার্যক্রম, এটা হচ্ছে এক ধরনের কার্যক্রম, অর্থাৎ একটা কাজের নাম হচ্ছে অর্থায়ন। এখন এই অর্থায়ন যদি আমরা সাধারণভাবে যদি অর্থায়নকে আমরা সংজ্ঞায়িত করি, তাহলে অর্থায়ন মানে হচ্ছে অর্থ আনয়ন, মানে কোথাও থেকে অর্থ আনয়ন করাকে অর্থায়ন বলে। যদি আমরা অর্থায়নের সংজ্ঞা এভাবে বলি যে শুধু কোথাও থেকে যদি আমরা অর্থ নিয়ে আসি সেটাকেই অর্থায়ন বলে, তাহলে অর্থায়নের পুরোপুরি সংজ্ঞাকে একটুখানি মানে অ্যাভয়েড করা হয়, মানে এড়িয়ে যাওয়া হয়। তো যদি অর্থায়নকে আমরা শুধু, কারণ অর্থায়ন শুধু অর্থ আনয়নের সাথে সম্পৃক্ত নয়, কারণ অর্থায়ন কাজটি একটি ব্যাপক বিষয় যেটা শুধু অর্থ আনয়ন করে পুঞ্জীভূত করে না। তাহলে অর্থায়ন কি করে? কোনো অর্থ আনয়ন করে শুধু পুঞ্জীভূত করে না, এই অর্থকে সঠিক কাজে ব্যবহার করে অর্থটাকে লাভজনক ভাবে
ব্যবহার করে এটা থেকে লাভে রূপান্তর করে। তাহলে আমরা যদি বলি যে অর্থায়ন তাহলে কাকে বলে? অর্থায়নের বেশ কয়েকটি কাজ আছে। কাজের ভিত্তিতে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি। এক, অর্থায়ন উৎস খুঁজে বের করে অর্থের, সেখান থেকে অর্থ সংগ্রহ করে, সংগৃহীত অর্থ বিনিয়োগ করে, বিনিয়োগকৃত অর্থ সংরক্ষণ করে এবং সংরক্ষণ করেই শেষ নয়, এটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা যদি এই কাজের ভিত্তিতে অর্থায়নকে সংজ্ঞায়িত করি, তাহলে অর্থায়নের সংজ্ঞা হবে যে অর্থের উৎস খুঁজে, অর্থাৎ উত্তম মানে অনেকগুলো উৎস খুঁজে সেখান থেকে উত্তম উৎস থেকে অর্থ সংগ্রহ করা এবং সেই সংগৃহীত অর্থ উত্তম প্রকল্পে বিনিয়োগ করে বিনিয়োগকে সংরক্ষণ করা এবং নিয়ন্ত্রণ করার কার্যাবলীকে একত্রে অর্থায়ন বলে। এবারে আমরা দেখি যে এই অর্থায়ন সম্পর্কে বিশেষজ্ঞগণ কি বলেছেন। বিশেষজ্ঞগণ অর্থায়ন সম্পর্কে বলেছেন, যেমন স্কল অ্যান্ড হ্যালি এর যে সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, ফাইন্যান্স ইজ আ বডি অফ ফ্যাক্টস, প্রিন্সিপালস অ্যান্ড থিওরিজ dealings with raising and using of money by individuals, business and government. দেখো এখানে কিন্তু এই ফাইন্যান্সের জাত নির্ধারণ করা হয়েছে। তার মানে ফাইন্যান্সটা কি? ইজ আ বডি অফ ফ্যাক্টস। তাহলে এটা হচ্ছে এক ধরনের ঘটনা। তাহলে ফাইন্যান্সকে এক ধাপ পিছনে নিয়ে বলা হয়েছে যে এটা একটা ঘটনা অথবা প্রিন্সিপালস অথবা নীতি অথবা থিওরিজ বা তত্ত্বাবলী। তাহলে ফাইন্যান্স হচ্ছে এক ধরনের ঘটনা অথবা নীতি অথবা তত্ত্ব, যেটা কি করে? ডিলিংস উইথ রেইজিং অ্যান্ড ইউজিং। এখানে কার্য দিয়েও সংজ্ঞা দেওয়া যায়, বৈশিষ্ট্য দিয়েও সংজ্ঞা দেওয়া যায়। এখানে কার্যভিত্তিক সংজ্ঞায়িত হয়েছে যে যেটা কিসের সাথে সম্পর্কিত? রেইজিং অ্যান্ড ইউজিং অফ মানি, অর্থাৎ অর্থ বা টাকা উত্তোলন করা বা সংগ্রহ করা এবং সেটাকে ব্যবহার করার সাথে সম্পর্কিত। বাই ইন্ডিভিজুয়াল, কাদের মাধ্যমে? ইন্ডিভিজুয়ালস বা ব্যক্তি কর্তৃক, বিজনেস ব্যবসায় কর্তৃক, অ্যান্ড গভর্নমেন্টস এবং সরকার কর্তৃক। তাহলে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অর্থ সংগ্রহ এবং ব্যবহার বিষয়ক ঘটনা, নীতি ও তত্ত্বাবলীকে অর্থায়ন বলে। তাহলে আমরা বলতে পারি যে অর্থায়ন হচ্ছে ব্যক্তি অথবা প্রতিষ্ঠান অথবা সরকার, যে কারো হতে পারে, ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকার, যা যে কারো অর্থ সংগ্রহ এবং ব্যবহার বিষয়ক ঘটনা। তাহলে অর্থ সংগ্রহ এবং ব্যবহার বিষয়ক ঘটনার সাথে, ঘটনা বা নীতি বা তত্ত্বাবলীর সাথে সম্পর্কিত হচ্ছে অর্থায়ন। এখন আমরা এই বিষয়টাকে একটু একত্রিত করে সামারি করে বলছি যে কোনো ব্যক্তি, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠান, ব্যক্তি, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান। এখানে আরো একটু বাড়িয়ে বলা হয়েছে যে শুধু ব্যক্তি, ব্যবসায়ী এবং সরকারি না, বরং ব্যক্তি, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান প্রভৃতির জন্য আর্থিক পরিকল্পনা প্রণয়ন এবং সেই অনুযায়ী অর্থ সংগ্রহকরণ, বিনিয়োগ, সংরক্ষণ, সমন্বয়করণ ও নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে অর্থায়ন বলে। তাহলে অর্থায়নের বিষয়টি তোমরা হয়তো সম্পূর্ণ বুঝতে পেরেছো। এবারে অর্থায়নের পরে আমরা আসি ব্যবসায় অর্থায়ন। আমরা আগেই বলেছি যে অর্থায়ন বিভিন্ন প্রয়োজনে হতে পারে। ব্যবসায়ীদের অর্থায়ন প্রয়োজন হতে পারে, ব্যক্তির প্রয়োজন হতে পারে, আর্থিক প্রতিষ্ঠানের হতে পারে, সামাজিক প্রতিষ্ঠান হতে পারে। ব্যবসায় অর্থায়নটা তাহলে ব্যবসায়ের প্রয়োজনে হবে। তাহলে ব্যবসায়ের প্রয়োজনে অর্থায়ন, স্বাভাবিকভাবে অর্থায়নের সংজ্ঞা আমরা করেছি আগে। অর্থায়ন মানে হচ্ছে অর্থ উৎস খুঁজে সেখান থেকে অর্থ সংগ্রহ করে উত্তম প্রকল্পে বিনিয়োগ করে সংরক্ষণ, নিয়ন্ত্রণ করে অর্থায়ন বলে। এখন যদি এই কাজটাই, যে কাজটা আমরা অর্থায়নের যে কাজটা, সেই কাজটা যদি মানে এটাকে যদি আমরা সাধারণভাবে না করে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করি এবং সেই উদ্দেশ্যটা যদি হয় ব্যবসায়, অর্থাৎ অর্থায়নের উদ্দেশ্যটা যদি হয় ব্যবসায়, তাহলে আমাদের এই অর্থায়নকে বলা হবে ব্যবসায়ে অর্থায়ন। এখন আমি তাহলে ব্যবসায় অর্থায়নকে অর্থায়নের সংজ্ঞার সাথে মিলিয়ে সংজ্ঞায়িত করি। এরকম ব্যবসায়িক উদ্দেশ্যে সম্ভাব্য তহবিলের উৎস শনাক্তকরণ, অর্থ সংগ্রহকরণ, উত্তম প্রকল্পে বিনিয়োগকরণ
সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ এই কার্যাবলীর সমষ্টিকে ব্যবসায়িক অর্থায়ন বলে। তার মানে ব্যবসায়িক উদ্দেশ্যে যদি অর্থায়নের কার্যাবলী সমূহ পরিচালিত হয় তাহলে সেটাকে ব্যবসায়িক অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন বলে। এবারে আমরা দেখি মনীষীগণ কি বলেছেন এ সম্পর্কে। বি.ও. হুইলার বলেছেন, বিজনেস ফাইন্যান্স ইজ দ্যাট বিজনেস অ্যাক্টিভিটি which is concerned with the acquisition and conservation of capital funds in meeting the financial need and overall objectives of business enterprise. তাহলে দেখা যাচ্ছে কি এখানে বিজনেস ফাইন্যান্স ইজ দ্যাট বিজনেস অ্যাক্টিভিটি, বিজনেস ফাইন্যান্স হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম একটি। আমরা যদি ওইভাবে সংজ্ঞায়িত করি যে দাঁত নির্ণয়, তাহলে বিজনেস ফাইন্যান্সের এটার দাঁত বা তার মূল হচ্ছে যে বিজনেস অ্যাক্টিভিটি। বিজনেস ফাইন্যান্স হচ্ছে একটা ব্যবসায়িক কার্যক্রম। এখন এই কার্যক্রমটা কি জন্য পরিচালিত হয়, এর বৈশিষ্ট্য কি, এর কার্যক্রম কি, সেটা যদি আমরা আলোচনা করি তাহলে দেখব which is concerned with the acquisition and conservation. acquisition মানে কি, গ্রহণ করা, and conservation মানে সংরক্ষণ করা, of capital funds। তার মানে ক্যাপিটাল ফান্ডস এর সংগ্রহ এবং সংরক্ষণের সাথে যেটা সম্পর্কিত, ইন মিটিং দা ফাইন্যান্সিয়াল নিড, কিসের উদ্দেশ্যে, আর্থিক প্রয়োজনীয়তা পূরণের উদ্দেশ্যে, এন্ড ওভারঅল অবজেক্টিভস অফ বিজনেস এন্টারপ্রাইজ, এবং ব্যবসায়ের সার্বিক উদ্দেশ্য সফল করার জন্য বা সার্বিক উদ্দেশ্যের জন্য যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হয় সেটাকে বিজনেস ফাইন্যান্স বলে। আমরা যদি এখান থেকে পড়ি, ব্যবসা অর্থায়ন সংস্থান বলতে ওই ব্যবসায় কাজকে বোঝায় যা মূলধন তহবিল সংগ্রহ ও সংরক্ষণ করে এবং প্রতিষ্ঠানের আর্থিক প্রয়োজন পূরণের মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য অর্জনের সাথে সম্পৃক্ত থাকে। তাহলে আমরা যে এখান থেকে যে সংজ্ঞাটা পাই সেটা থেকে আমরা এভাবে সামারি করতে পারি যে ব্যবসায় অর্থায়ন হচ্ছে একটি ব্যবসায়িক কার্যক্রম যেখানে অর্থ সংগ্রহ এবং অর্থ সংরক্ষণ বা অর্থ নির্দিষ্ট উত্তম প্রকল্প থেকে অর্থ সংগ্রহ করে সেটাকে উত্তম প্রকল্পে বিনিয়োগ করে সেটাকে সংরক্ষণ করা হয় এবং কিসের উদ্দেশ্যে করা হয়, ব্যবসায়িক উদ্দেশ্যে। তাহলে ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থ সংগ্রহ, সংরক্ষণ, বিনিয়োগ এবং অর্থ নিয়ন্ত্রণ করার কার্যাবলীকে ব্যবসায় অর্থায়ন বলে। এবারে আমরা আসি অর্থায়নের কার্যাবলী। তাহলে আমরা যে সমস্ত অর্থায়নের সংজ্ঞাটা যেভাবে আলোচনা করেছি তাতে আমরা মূলত অর্থায়নের বেশ কিছু কার্যাবলী পেয়েছি। এখানে আমরা সেগুলোর কিছু কার্যাবলী আলোচনা করব। তাহলে অর্থায়নের কার্যাবলী মোটামুটি এখানে বেশ কয়েকটি অর্থায়নের কার্যাবলী দেওয়া রয়েছে। তার প্রথমটি হচ্ছে আর্থিক পরিকল্পনা গ্রহণ। তাহলে অর্থায়নের একটি কাজ হচ্ছে আর্থিক পরিকল্পনা গ্রহণ এবং এটা প্রথম এবং প্রধান কাজ। অর্থায়ন কি করে থাকে, অর্থায়ন প্রথমত একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি বা সরকার বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রথমে একটি আর্থিক পরিকল্পনা গ্রহণ করে বা প্রণয়ন করে। এই আর্থিক পরিকল্পনা প্রণয়ন করার পরে অর্থায়ন কি করবে, তহবিল বা উৎস নির্বাচন করবে বা উৎস শনাক্ত করবে, অর্থাৎ কোন খাত থেকে অর্থ সংগ্রহ করা হবে বা আনা হবে। যেমন ব্যক্তিগত অর্থায়ন নাকি ঋণ নাকি দীর্ঘমেয়াদী ঋণ, কোথা থেকে মূলত অর্থ সংগ্রহ করা হবে সেই উৎস নির্বাচন করাটাও অর্থায়নের একটি অন্যতম কাজ। তাহলে উৎস শনাক্ত করা হলো, এরপরে সেই শনাক্তকৃত উৎস থেকে তহবিল সংগ্রহ করা। শনাক্তকৃত মানে উৎস নির্বাচন করে রাখলো, অর্থ সংগ্রহ করলো না, তাহলে কোনো ব্যবসায়িক কার্যক্রম হবে না। সুতরাং অর্থায়নকে কি করতে হবে, তহবিল সংগ্রহ করতে হবে। তহবিল সংগ্রহ করলেই তাহলে এই মানে টাকাটা হাতে আসলো, এটা কাজে খাটানো যাবে এবং তখনই অর্থায়ন মানে তার সব উদ্দেশ্য সফল করতে পারবে। সেই জন্য তহবিল সংগ্রহ করাটা অর্থায়নের একটি অন্যতম কাজ। সংগৃহীত তহবিল বিনিয়োগ করানো অর্থায়নের একটি অন্যতম কার্যাবলী। কারণ কোন সংগৃহীত তহবিল যদি কোথাও বিনিয়োগ করা না হয় তাহলে সেই তহবিল সংগ্রহের উদ্দেশ্য ব্যাহত হবে এবং সেই তহবিল কোনো লাভজনক খাতে ব্যবহৃত হবে না এবং সেই তহবিলের ভবিষ্যৎ মূল্য
আস্তে আস্তে কমে যাবে এবং সেটা অর্থায়নের উদ্দেশ্য হতে পারে না। সেজন্য তহবিলের বিনিয়োগটাও অর্থায়নের একটি অন্যতম কার্যাবলী। অর্থায়ন আরো কার্যক্রম করে তহবিল বিনিয়োগের পরে যদি মুনাফা হয়, সেই মুনাফাটাকেও অর্থায়ন বন্টন করে থাকে। এটাও অর্থায়নের কার্যাবলীর আওতাভুক্ত। ঝুঁকি আয় সমন্বয়করণ অর্থায়নের একটি অন্যতম কাজ এবং খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয়করণ। কারণ অর্থায়ন এমন একটি বিষয়, যে বিষয়টা অধ্যয়নের মাধ্যমে বা যে বিষয় সম্পর্কে জানলে পরে একজন ব্যক্তি ঝুঁকি সম্পর্কে জানতে পারবে এবং আয় সম্পর্কে জানতে পারবে এবং সে অধিক ঝুঁকি সম্পন্ন প্রজেক্টে বিনিয়োগ থেকে কম ঝুঁকিপূর্ণ প্রজেক্টে বিনিয়োগ করতে পারবে এবং ঝুঁকি বা আয়ের মধ্যে সমন্বয় সাধন করতে পারবে। সেজন্য ঝুঁকি এবং আয় সমন্বয় করাও অর্থায়নের একটি অন্যতম কার্যাবলী। নগদ তহবিল ও আর্থিক দলিল সংরক্ষণ অর্থায়নের আরো একটি অন্যতম কাজ। কারণ নগদ তহবিল এর সাথে অর্থায়নের কাজের যথাযথ সম্পর্ক রয়েছে এবং আর্থিক দলিল সমূহ তাদের সংরক্ষণ করে ভবিষ্যতে বা সঠিক ফলাফল প্রদর্শনের জন্য এবং ভবিষ্যতে ব্যবসায় প্রতিষ্ঠানকে আহ একটি শক্ত ভিত্তিতে দাঁড় করার জন্য নগদ তহবিল ও আর্থিক দলিল সংরক্ষণ করা অর্থায়নের একটি অন্যতম কার্যাবলী। ব্যয় নিয়ন্ত্রণ অর্থায়ন আরো একটি কাজ করে থাকেন। ব্যয় নিয়ন্ত্রণ না করলে কোনো ব্যবসায়ী বেশি মুনাফা করা সম্ভব না। সুতরাং অর্থ ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যেও যাবতীয় কার্যাবলী সম্পন্ন করে থাকে। অর্থায়ন নগদ প্রবাহের পূর্বানুমান বা বাজেট করে থাকে। অর্থায়ন তহবিল সংরক্ষণ করে থাকে, অর্থাৎ ব্যবসায় বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে তহবিল সংগ্রহ রয়েছে সেই তহবিলটাকে সংরক্ষণ করাও অর্থায়নের একটি কাজ। সম্পত্তির ব্যবস্থাপনা অর্থায়ন সম্পত্তির ব্যবস্থাপনা করা থেকে, অর্থাৎ একটি সম্পত্তি তার কিভাবে শুরুতে মূল্যায়িত হবে, এটা এই সম্পত্তির উপরে কোন রকম অবচয় ধার্য করা হবে কিনা এবং অবচয় ধার্য করলে সেই পদ্ধতি কি হবে এবং পদ্ধতির পরে অর্থ সম্পত্তিটা পরবর্তীতে কি ব্যবস্থাপনা করা হবে, বিক্রি করা হবে নাকি মানে এই সম্পত্তিটা কিভাবে সংরক্ষণ করা হবে, সমস্ত বিষয়ে অর্থায়ন কার্যাবলী সম্পাদনা করে থাকে। তাহলে আমরা দেখতে পাই যে অর্থায়ন বেশ অনেকগুলো কার্যাবলী সম্পন্ন করে, যেটা আর্থিক পরিকল্পনা থেকে শুরু করে সম্পত্তি ব্যবস্থাপনা পর্যন্ত অনেক কার্যাবলী অর্থায়ন করে থাকে। এবারে আমরা বলবো ব্যবসায় অর্থ সংস্থানের গুরুত্ব। তাহলে আমরা জানলাম ব্যবসায় যে সমস্ত কার্যাবলী করে, এখন এই কার্যাবলী যদি মানে এই কার্যাবলীর মাধ্যমে অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ স্থান মূলত ব্যবসায়ও দখল করে রেখেছে এবং সেটা হচ্ছে প্রাথমিক খরচ নির্বাহ। ব্যবসায় অর্থ সংস্থানের একটি প্রাথমিক খরচ নির্বাহের জন্য, অর্থাৎ প্রাথমিকভাবে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যদি দাঁড় করতে হয় তাহলে সেক্ষেত্রে কিছু অর্থের প্রয়োজন হয়, যেটা ব্যবসায় অর্থ সংস্থানের মাধ্যমে অর্থ সংস্থান হয়ে থাকে। তাই ব্যবসায় অর্থ সংস্থানের গুরুত্ব প্রাথমিক খরচের ক্ষেত্রে অত্যন্ত। স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে অর্থায়নের গুরুত্ব রয়েছে। স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে আর্থিক প্রয়োজন হয়ে থাকে এবং সেই আর্থিক প্রয়োজন মেটানোর জন্য ব্যবসায় অর্থ সংস্থান বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে এই আর্থিক প্রয়োজনীয়তা মিটিয়ে থাকে। তাই আর্থিক প্রয়োজনীয়তা মিটিয়ে স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে অর্থ সংস্থানের গুরুত্ব অপরিসীম। চলতি সম্পদ ক্রয় স্থায়ী সম্পদ ক্রয়ের মতো চলতি সম্পদ ক্রয়ের ক্ষেত্রেও ব্যবসায় অর্থ সংস্থান অর্থ সংগ্রহ করে সেই অর্থ দিয়ে চলতি সম্পদ ক্রয়ের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানকে চলমান রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনন্দিন খরচ পরিচালনার জন্য ব্যবসায় অর্থ সংস্থান স্বল্প মেয়াদের অর্থ সংগ্রহ করে এবং সেই সংগৃহীত অর্থ দৈনন্দিন খরচে ব্যয়িত করে ব্যবসায়কে সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপ্রত্যাশিত ঝুঁকি মোকাবেলা করে থাকে ব্যবসায় অর্থ সংস্থান। কখনো যদি এমন কোনো ঝুঁকি দেখা যায় যেটার মাধ্যমে ব্যবসায় লোকসান দেখার সম্ভাবনা লোকসান হওয়ার সম্ভাবনা দেখা দেয়, সেই ক্ষেত্রে এই ঝুঁকি মোকাবেলা করার জন্য ব্যবসায় অর্থ সংস্থান বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে ওই ঝুঁকি মোকাবেলার জন্য ব্যয় করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে অর্থ সংস্থানের গুরুত্ব ব্যবসায় অর্থ সংস্থানের গুরুত্বের মানে বর্ণনা না করলেই নয়। কারণ হচ্ছে ব্যবসায় সম্প্রসারণের জন্য অনেক সময় বেশি অর্থের প্রয়োজন হয়, যেটি ব্যবসায় অর্থ সংস্থান সংগ্রহ করে থাকে। যে কারণে ব্যবসায় অর্থ সংস্থানের গুরুত্ব ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে অনেক বেশি। অবসায়ন মূলত ব্যবসায় প্রতিষ্ঠান যদি বন্ধ করতেও হয় সেই ক্ষেত্রেও কিছু টাকা পয়সার প্রয়োজন হয়, যে টাকা পয়সা ব্যবসায় অর্থ সংস্থান করে থাকে। যার কারণে অবসায়নের ক্ষেত্রেও ব্যবসায় অর্থ সংস্থানের গুরুত্ব রয়েছে। তাহলে প্রাথমিক খরচ থেকে শুরু করে অর্থাৎ ব্যবসায়ের উৎপত্তি থেকে ব্যবসায়ের শেষ অবসায়ন, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যবসায়ের জন্ম থেকে ব্যবসায়ের মৃত্যু পর্যন্ত ব্যবসায়ের প্রাথমিক খরচ থেকে শুরু করে
ব্যবসায়ের অবসায়ন পর্যন্ত সকল কাজে ব্যবসায় অর্থ সংস্থানের গুরুত্ব অপরিসীম। এবারে আমরা আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জানবো। আর্থিক ব্যবস্থাপনা কি? ব্যবসায়ের প্রয়োজনে অর্থ সংস্থান পদ্ধতিকে আর্থিক ব্যবস্থাপনা বলে। তাহলে আর্থিক ব্যবস্থাপনা হচ্ছে একটা পদ্ধতি। কি পদ্ধতি? অর্থ সংস্থান পদ্ধতি। কিসের জন্য? ব্যবসায়ের জন্য। তাহলে মূল কথা হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে অর্থ সংস্থান পদ্ধতি, ব্যবসায়ের প্রয়োজনে অর্থ সংস্থান পদ্ধতি, এটাকে আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলা হয়। এখন এটাকে যদি আমরা একটু মানে ব্যাপকভাবে আলোচনা করি, তাহলে আর্থিক ব্যবস্থাপনা বলতে সেই পদ্ধতিকে বোঝায় যা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের কোনো আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাজনক উৎস হতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে উপযুক্ত খাতে বিনিয়োগ, উক্ত তহবিল সংরক্ষণের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ এবং মুনাফা বন্টনের সার্বিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করে থাকে। তার মানে আমরা যে ব্যবসায় অর্থসংস্থান বা অর্থসংস্থানের যে সংজ্ঞা প্রদান করেছি, সেই সংজ্ঞার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে সঠিকভাবে ব্যবস্থাপনা করাকে আর্থিক ব্যবস্থাপনা বলে। আমরা জানি যে ব্যবস্থাপনা মানে হচ্ছে ম্যানেজ, মেন টেক্টফুলি অথবা ম্যানেজ মেন অ্যান্ড ম্যাটেরিয়ালস টেক্টফুলি, অর্থাৎ ব্যবসায় বা কোনো ক্ষেত্রে মানুষ এবং পণ্য বা মানুষ এবং যন্ত্রপাতিকে সঠিকভাবে ব্যবহার করাই হচ্ছে ব্যবস্থাপনা। তো স্বাভাবিকভাবেই আমাদের যেহেতু আর্থিক ব্যবস্থাপনা, সুতরাং এটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা যেহেতু, সুতরাং এটা অর্থের সাথে রিলেটেড, অর্থাৎ ব্যবসায় যে অর্থ আসবে সেই অর্থটা কিভাবে সঠিকভাবে ব্যবহৃত হবে, সেই সঠিকভাবে ব্যবহৃত হওয়ার পদ্ধতিকেই মূলত আর্থিক ব্যবস্থাপনা বলে থাকে। এখন আমরা দেখি বার্টন এ কল্ব নামক একজন বিশেষজ্ঞ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলেছেন, মানে এই আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে বলেছেন যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট is concerned with raising, allocating and controlling the firm's fund। একই কথা, অর্থাৎ অর্থায়নের যে সংজ্ঞা সেই সংজ্ঞার সাথে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও সম্পর্ক রয়েছে। তাহলে মানে আর্থিক ব্যবস্থাপনা হচ্ছে কার সাথে সংশ্লিষ্ট? রেইজিং, অ্যালোকেটিং এন্ড কন্ট্রোলিং, মানে সংগ্রহ, বন্টন এবং নিয়ন্ত্রণের সাথে জড়িত। কিসের সংগ্রহ, বন্টন এবং নিয়ন্ত্রণ? ফান্ড এর সংগ্রহ, বন্টন এবং নিয়ন্ত্রণের সাথে জড়িত। তাহলে আমরা এখানে একটু এর বাংলা অর্থ করে যাই। ব্যবসায়ের প্রয়োজনীয় তহবিল সংগ্রহ, তহবিল বন্টন এবং তহবিল নিয়ন্ত্রণ সংক্রান্ত কর্মকাণ্ডের সাথে আর্থিক ব্যবস্থাপনা সম্পৃক্ত। আর্থিক ব্যবস্থাপকের ভূমিকা, যিনি আর্থিক ব্যবস্থাপনা করে থাকেন তাকে আর্থিক ব্যবস্থাপক বলে, অর্থাৎ আর্থিক ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে আর্থিক ব্যবস্থাপক বলে। অর্থাৎ যেই ব্যক্তি অর্থ সংগ্রহ, সংরক্ষণ, নিয়ন্ত্রণ কার্যাবলীর সাথে সরাসরি সম্পৃক্ত, এই নিয়ন্ত্রণ কার্যাবলীর ব্যবস্থাপনার সাথে সরাসরি সম্পৃক্ত, সেই ব্যক্তিকে বলা হয় আর্থিক ব্যবস্থাপক। আর এই আর্থিক ব্যবস্থাপকের অর্থায়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রয়েছে। কারণ হচ্ছে অর্থায়নের সাথে যদি আর্থিক ব্যবস্থাপক সম্পৃক্ত না থাকে তাহলে অর্থায়নের উদ্দেশ্য ব্যাহত হয়। তো অর্থায়নের যে উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্যগুলো পূরণের জন্য আর্থিক ব্যবস্থাপকের অনেক ভূমিকা রয়েছে, এবং সেই উদ্দেশ্যগুলো কি হচ্ছে? আর্থিক বিশ্লেষণ এবং পরিকল্পনা প্রণয়ন। অর্থাৎ আর্থিক ব্যবস্থাপক ব্যবসায়ের আর্থিক বা কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিশ্লেষণ করে থাকে এবং সেই বিশ্লেষণ করে সেই অনুযায়ী ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে। 2 নাম্বার হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। তাহলে আর্থিক বিশ্লেষণ এবং পরিকল্পনা প্রণয়ন করার পরে আর্থিক ব্যবস্থাপক একটি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে, অর্থাৎ কোন প্রজেক্টে বিনিয়োগ করা হবে, স্বল্প মেয়াদী নাকি দীর্ঘমেয়াদী, এবং লাভজনক মানে রিস্কি, ঝুঁকিপূর্ণ না ঝুঁকিহীন,
নাকি ঝুঁকি কম ঝুঁকির না বেশি ঝুঁকির, কোন খাতে বিনিয়োগ করা হবে, এই বিনিয়োগ সিদ্ধান্তটি আর্থিক ব্যবস্থাপক গ্রহণ করে থাকে। তাই বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের ভূমিকা অনস্বীকার্য। অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণ, এবারে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করলো, যেহেতু বিনিয়োগ সিদ্ধান্ত, যখনই বিনিয়োগ সিদ্ধান্ত হবে তখনই সেটা বাস্তবায়নের জন্য অর্থের প্রয়োজন হবে। অর্থাৎ আমি একটি প্রকল্প নির্বাচন করলাম। ধরো যে আমি একটি প্রকল্প নির্বাচন করেছি, সেটা হচ্ছে মাছ চাষের প্রকল্প। এখন মাছ চাষের প্রকল্প, এটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, আমি মাছ চাষে বিনিয়োগ করব। এখন মাছ চাষে বিনিয়োগ করার জন্য যখনই আমি বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করলাম তখনই আমার অর্থের প্রয়োজন হবে। তো এই অর্থ প্রয়োজনে হলে অর্থায়নটা কোথা থেকে হবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করাটাও আর্থিক ব্যবস্থাপনার একটি ব্যবস্থাপকের অন্যতম কাজ, এবং এই কাজটি সম্পাদন করে আর্থিক ব্যবস্থাপক অর্থায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমন্বয় এবং নিয়ন্ত্রণ। তো অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণ করার পরে, অর্থ আনয়ন করার পরে, সেই অর্থটি বিনিয়োগ করার পরে যদি বিনিয়োগকৃত অর্থ তছরূপ হয়ে যায়, তাহলে আর্থিক ব্যবস্থাপক ব্যবস্থাপক মানে ব্যবসায় বা প্রতিষ্ঠানকে তার সঠিক উদ্দেশ্যে পরিচালিত করতে পারবে না। সেই কারণে একটি ব্যয়ের সাথে অন্য ব্যয়কে সমন্বয় করা, কাজের সাথে ব্যয়ের সমন্বয় করা এবং বিনিয়োগের সাথে মানে সম্ভাব্য আয়ের সমন্বয় করা, এই সমস্ত কাজগুলো আর্থিক ব্যবস্থাপক করে থাকেন। এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে অর্থ বেশি বিনিয়োগ হয়ে যাচ্ছে বা কোনো ক্ষেত্রে অর্থ বেশি খরচ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা আর্থিক ব্যবস্থাপকের একটি অন্যতম কাজ, যেটি সম্পাদনের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপক ব্যবসায়ের জন্য বা কোনো প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মুনাফা পরিকল্পনা করে, ব্যবসায়ে মুনাফা পরিকল্পনাও আর্থিক ব্যবস্থাপকের একটি অন্যতম কাজ। অর্থাৎ কি পরিমাণে মুনাফা হবে, কোন প্রকল্পে বিনিয়োগ করলে বেশি মুনাফা হবে, মুনাফা বন্টন করা হবে নাকি পরবর্তীতে মুনাফাকে আবার বিনিয়োগ করা হবে, এ সমস্ত পরিকল্পনা করাটা আর্থিক ব্যবস্থাপনার কাজ। এবং এই সমস্ত পরিকল্পনা সুষ্ঠুভাবে পরিচালনা করে ব্যবসায়কে অধিক মুনাফা অর্জনে সহায়তা করে আর্থিক ব্যবস্থাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানের কার্যাবলী এবং আর্থিক বাজারের মধ্যস্থতাকারী। যেই প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপক থাকেন, সেই প্রতিষ্ঠানের কার্যাবলী এর সাথে আর্থিক বাজারের সাথে মধ্যস্থতা করে থাকে আর্থিক ব্যবস্থাপক। ব্যবসায়ের অবস্থান নির্ণয় করে থাকে, বিনিয়োগ মূল্যায়ন করে থাকে আর্থিক ব্যবস্থাপক। অর্থাৎ যে খাতে বিনিয়োগ করা হয়েছে সেই খাতে বিনিয়োগকৃত অর্থটি সঠিকভাবে সঠিকভাবে বিনিয়োগ হলো কিনা, সেই বিষয়টিও আর্থিক ব্যবস্থাপক মূল্যায়ন করে থাকে, যাতে করে বিনিয়োগটি সঠিকভাবে পরিচালিত হতে পারে। এবং এই ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের ভূমিকা অনস্বীকার্য। কার্যকরী মূলধন ব্যবস্থাপনা। কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনার ভূমিকা রয়েছে। অর্থাৎ যে মূলধনটি ব্যবসায়টি পরিচালনার জন্য ব্যবহৃত হয়, সেটি কি পরিমাণে হবে, দৈনন্দিন খরচ নির্বাহের জন্য কি পরিমাণে অর্থ রাখার প্রয়োজন হবে, সেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে আর্থিক ব্যবস্থাপক কার্যকরী মূলধন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থ বিভাগের কর্মচারীদের তদারকি করেন আর্থিক ব্যবস্থাপক, এবং সেই ক্ষেত্রে অর্থ বিভাগের কর্মচারীরা কোন রকম তছরূপ করলে পরে আর্থিক ব্যবস্থাপক সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এই যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপক এক্ষেত্রেও ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা দেখলাম আর্থিক ব্যবস্থাপক আর্থিক বিশ্লেষণ শুরু করে অর্থ বিভাগের কর্মচারী তদারকি পর্যন্ত বিভিন্ন প্রকারের কার্যাবলী করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত সমূহ। এখন আমরা দেখব যে আর্থিক ব্যবস্থাপক কি কি সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আর্থিক ব্যবস্থাপক যে সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে, সেটিকে যদি আমরা প্রাথমিকভাবে বন্টন করি, তাহলে এটিকে আমরা 3 ভাগে বন্টন করতে পারি। একটি হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, দ্বিতীয় নাম্বার অর্থ সংস্থান সিদ্ধান্ত, তৃতীয় নাম্বার হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত বা ইনভেস্টমেন্ট ডিসিশন, অর্থাৎ কোন ক্ষেত্রে বিনিয়োগ করা হবে, কোন প্রজেক্টে বিনিয়োগ করা হবে, কি প্রজেক্টে বিনিয়োগ করা হবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করা আর্থিক ব্যবস্থাপকের একটি কাজ। অর্থ সংস্থান সিদ্ধান্ত, তাহলে আর্থিক ব্যবস্থাপক অর্থ সংস্থান সিদ্ধান্ত নিয়ে থাকে কোন উৎস থেকে অর্থ সংস্থান করা হবে এবং সেই অর্থ সংস্থান
মানে কি পরিমাণে খরচ হবে এই সমস্ত বিষয়গুলো আর্থিক ব্যবস্থাপক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। লভ্যাংশ সিদ্ধান্ত, তাহলে ফাইন্যান্সিং ডিসিশন এবং লভ্যাংশ সিদ্ধান্ত বা ডিভিডেন্ড ডিসিশন, এই সিদ্ধান্তটিও মূলত আর্থিক ব্যবস্থাপন গ্রহণ করে থাকে। লভ্যাংশ বন্টন করা হবে নাকি লভ্যাংশকে পুনঃবিনিয়োগ করা হবে, এই সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপক গ্রহণ করে থাকে। এখন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে মূলত আর্থিক ব্যবস্থাপক দুই ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে। এক হচ্ছে চলতি বিনিয়োগ মূলধনের বিনিয়োগ সিদ্ধান্ত, প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে এই বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থা দুইটি ক্ষেত্রে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবারে অর্থ সংস্থানের শ্রেণী বিভাগ। অর্থ সংস্থানের শ্রেণী বিভাগ যদি আমরা করি, তাহলে প্রথমত অর্থ সংস্থান বা অর্থায়নের শ্রেণী বিভাগ প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সরকারি অর্থায়ন, আরেকটি হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন। অর্থাৎ অর্থ যদি সরকারিভাবে আনা হয় অথবা সরকারি কোনো সোর্স থেকে, উৎস থেকে যদি অর্থ আনয়ন করা হয়, তাহলে সেটাকে বলা হয় সরকারি অর্থায়ন। আর যদি বেসরকারি কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়, তাহলে সেটাকে বলা হয় বেসরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নকে আবার দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন। সরকারি অর্থায়নটি যদি কোনো ব্যক্তির মাধ্যমে হয়ে থাকে বা কোনো ব্যক্তির নিকট থেকে এসে থাকে, তাহলে সেটিকে বলা হবে ব্যক্তিগত অর্থায়ন। আর যদি সেটি কোনো আন্তর্জাতিক খাত থেকে, বিদেশ থেকে বা আন্তর্জাতিক কোনো লোনের মাধ্যমে হয়ে থাকে, তাহলে সেটিকে বলা হয় আন্তর্জাতিক অর্থায়ন। এরপরে আমরা এই যে বেসরকারি অর্থায়ন দেখছি, বেসরকারি অর্থায়নকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, অব্যবসায় অর্থায়ন। তাহলে ব্যক্তিগত অর্থায়ন বা পার্সোনাল ফাইন্যান্সিং, এটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিং। এটি বেসরকারিভাবে যদি করা হয়ে থাকে কোনো ব্যক্তির নিকট থেকে, তাহলে সেটাকে ব্যক্তিগত অর্থায়ন বলা হয়। যদি উদ্দেশ্যটা যদি বেসরকারি অর্থায়নের উদ্দেশ্যটা যদি হয় ব্যবসায়ের জন্য, তাহলে সেটাকে বলা হয় ব্যবসায় অর্থায়ন। আর সেটা যদি হয় নন প্রফিট অর্গানাইজেশনের জন্য, তাহলে সেটাকে বলা হবে অব্যবসায় অর্থায়ন। এবারে ব্যবসায় অর্থায়ন। তাহলে ব্যবসায় অর্থায়নকে আমরা দেখলাম যে বেসরকারি অর্থায়ন তিন প্রকার, যার মধ্যে একটি হচ্ছে ব্যবসায় অর্থায়ন। এই ব্যবসায় অর্থায়ন আবার বিভিন্ন ভাবে হতে পারে। একটি হচ্ছে ব্যক্তি মালিকানা ব্যবসায় অর্থায়ন, সরকারি ব্যবসায় অর্থায়ন, স্বায়ত্ত শাসিত ব্যবসায় অর্থায়ন। ব্যক্তি মালিকানা ব্যবসায় অর্থায়ন যে অর্থায়নটি হয়ে থাকে ব্যক্তি মালিকানা ব্যবসায়ের জন্য, একজন ব্যক্তি যে প্রতিষ্ঠান করেছে সেই প্রতিষ্ঠানের জন্য যদি সেই ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য যদি অর্থায়ন করা হয়ে থাকে, তাহলে সেটাকে ব্যক্তি মালিকানায় ব্যবসায় অর্থায়ন বলে থাকে। আর সেই কাজটি যদি সরকারি ব্যবসায় হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হবে সরকারি ব্যবসায় অর্থায়ন। আর যদি কোনো প্রতিষ্ঠান নিজ নিজে একটি নিজে একটি আইন ধারা পরিচালিত, নিজস্ব আইন ধারা পরিচালিত হয় বড় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের জন্য বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য যদি অর্থায়ন করা হয়, তাহলে স্বায়ত্তশাসিত ব্যবসায় অর্থায়ন বলে। এবারে আমরা আসি আর্থিক ব্যবস্থাপনার লক্ষ্য বা উদ্দেশ্য, যেটাকে সাধারণত ফার্মের উদ্দেশ্য বলে থাকে। তাহলে এটা হচ্ছে তোমার অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অথবা অবজেক্টিভস অফ ফার্ম। অবজেক্টিভ অফ ফার্মস বা ফার্মের উদ্দেশ্যকে মূলত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে মুনাফা সর্বাধিকরণ বা প্রফিট ম্যাক্সিমাইজেশন, আর একটি হচ্ছে সম্পদ সর্বাধিকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এখন মুনাফা সর্বাধিকরণ বলতে কি বুঝি আমি? তাহলে দুইটা উদ্দেশ্যে একটা ব্যবসায় প্রতিষ্ঠান বা একটা ফার্ম পরিচালিত হয়। একটি উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, আর একটি উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ বলতে কি বোঝায়? অর্থাৎ কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা কোনো ফার্মের উদ্দেশ্য যদি এমন হয় যে তাদের ব্যবসায় মুনাফার হার বৃদ্ধি করা হবে, অর্থাৎ প্রতি বছরের টার্গেট হবে এই বছরের থেকে আগামী বছরে মুনাফার হার বৃদ্ধি করা হবে, এবছরে 20% থেকে আগামী বছরে 25%। তো ব্যবসায়ের উদ্দেশ্য যদি এমন হয় যে মুনাফার হার বৃদ্ধি পাবে, তাহলে সেটাকে বলা হয় মুনাফা সর্বাধিকরণ। অর্থাৎ যত বেশি মুনাফা অর্জন করা যায় সেই লক্ষ্যেই ব্যবসায়
যদি পরিচালিত হয় তাহলে সেটাকে বলা হয় ব্যবসায়ের মুনাফা সর্বাধিকরণ উদ্দেশ্য। আর সম্পদ সর্বাধিকরণ উদ্দেশ্য এটি হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। তাহলে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে যে ব্যবসায়ের উদ্দেশ্য যদি থাকে এই যে ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি নয়, বরং ব্যবসায় যত বেশি সম্পদ বৃদ্ধি পাবে, মানে ব্যবসায়ের মুনাফাকে বন্টন না করে ব্যবসায়ের মুনাফাকে পুনঃবিনিয়োগের মাধ্যমে ব্যবসায়ের জন্য সম্পদ বাড়ানো। মুনাফা সর্বাধিকরণের উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু সেটা বন্টন করে দিবে এবং সেটা দিয়ে আর সম্পত্তি ক্রয় করবে না, তাহলে সেটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। কিন্তু সম্পদ সর্বাধিকরণ কি হবে? মুনাফা হবে, সেই মুনাফাকে বন্টন করবে না, সেটাকে অবন্টিত রেখে সেটাকে আরো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রের জন্য, মানে সম্পদ সরবরাহ ব্যবসায় সম্প্রসারণের জন্য সম্পদ ক্রয় করা হবে। এবং এইভাবে সম্পদ ক্রয়ের মাধ্যমে প্রতি বছর সম্পত্তি বৃদ্ধি পেলে ব্যবসায়ের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেলে ব্যবসায়ের ক্রয় বিক্রয় বৃদ্ধি পাবে, বিক্রয় বৃদ্ধি পেলে মাধ্যমে অধিক মুনাফা অর্জিত হবে। তাহলে সম্পদ সর্বাধিকরণ যদি কোনো ব্যবসায়ের উদ্দেশ্য হয়, সেই ক্ষেত্রে মুনাফা অর্জিত হবে, অর্জিত মুনাফা পুনঃবিনিয়োগ হবে, পুনঃবিনিয়োগকৃত মানে মুনাফা পুনঃবিনিয়োগ হলে আবার অধিক মুনাফা অর্জিত হবে এবং সেই অধিক মুনাফা থেকে আবার আবারও পুনঃবিনিয়োগ করা হবে। এই পুনঃবিনিয়োগের মাধ্যমে ব্যবসায়ের দেখা যাবে যে এক সময় যে সম্পত্তি 5 লাখ টাকা ছিল সে সম্পত্তি 10 লাখ টাকায় রূপান্তরিত হলো। তাহলে 5 লাখ টাকায় যদি 20% মুনাফা হয়, সেখানে 50,000 মানে 1 লক্ষ টাকা হলে যদি 10 লাখ টাকা 20% মুনাফা হয়, তাহলে 2 লাখ টাকা মুনাফা হবে। তার মানে সম্পদ সর্বাধিকরণের মানে প্রত্যক্ষ উদ্দেশ্য, সরাসরি উদ্দেশ্য সম্পদ সর্বাধিকরণ হলেও এটার পরোক্ষ একটি উদ্দেশ্য মুনাফা সর্বাধিকরণ। তার মানে কি, যদি ব্যবসায় সম্পদ সর্বাধিকরণ হয় তাহলে অটোমেটিক মুনাফা সর্বাধিকরণ হয়ে যায়। সেই কারণে বলা হয়ে থাকে যে মুনাফা সর্বাধিকরণের চেয়ে সম্পদ সর্বাধিকরণ অধিক গুরুত্বপূর্ণ। এবং এটাও বলা হয়ে থাকে যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্পদ সর্বাধিকরণ নয়, বরং মুনাফা সর্বাধিকরণ নয়, বরং সম্পদ সর্বাধিকরণ হওয়াই উচিত। আবার এরকম একটি প্রশ্ন থাকতে পারে, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে ব্যবসায়ের উদ্দেশ্য মুনাফা সর্বাধিকরণ নয়, বরং সম্পদ সর্বাধিকরণ হওয়া উচিত, ব্যাখ্যা করো। এরপরে আমি আসি এজেন্সি সমস্যা। এজেন্সি সমস্যা বলতে, এজেন্সি মানে হচ্ছে মধ্যস্বত্ব, অর্থাৎ যখন কোনো প্রতিষ্ঠান মানে কোনো শেয়ার মালিকগণ সাধারণত নিজেরা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে না, তারা পরিচালক নিয়োগ করে। তো পরিচালক এবং শেয়ার মালিক তাহলে দুটো পক্ষ হয়ে যায়। তখন পরিচালক এবং শেয়ার মালিকের মধ্যে যে ধরনের দ্বন্দ্ব দেখা দেয় সেটা কি বলা হয়? এজেন্সি সমস্যা। তাহলে এখানে আমরা দেখে নেই যে মালিক পক্ষ চায় ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি করতে, অন্যদিকে ব্যবস্থাপনা চায় তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বৃদ্ধি করতে। দুপক্ষের এই ভিন্নমুখী উদ্দেশ্যের কারণে যে সমস্যার সৃষ্টি হয় তাকেই মূলত এজেন্সি সমস্যা বলে। তাহলে উদ্দেশ্য দুই পক্ষের দুইটা, মালিক পক্ষ চায় ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি করতে, অন্যদিকে ব্যবস্থাপনা চায় তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বৃদ্ধি করতে। তাহলে দুই পক্ষের এই যে দুইটি বিপরীতমুখী মানে উদ্দেশ্য, এই দুইটি বিপরীতমুখী উদ্দেশ্যের কারণে যে সমস্যার সৃষ্টি হয় তাকে মূলত এজেন্সি সমস্যা বলে। এলজে গিটম্যান বলেছেন যে এজেন্সি প্রবলেমস ইজ দ্য লাইকলিহুড দ্যাট ম্যানেজার্স মে প্লেস পার্সোনাল গোলস অ্যাহেড অফ কর্পোরেট গোলস। অর্থাৎ এজেন্সি প্রবলেমস হচ্ছে এমন এক ধরনের প্রবলেম যেখানে একজন ম্যানেজার নিজের উদ্দেশ্যকে ব্যবসায়ের উদ্দেশ্যের উপরে প্রাধান্য দিতে পারে। এই যে এজেন্সি সমস্যা, এই এজেন্সি সমস্যার কারণে তাহলে অনেক সময় ব্যবসায়ের অনেক বেশি খরচাও হতে পারে। এই জন্য যে খরচাটা হয় সেটাকে বলা হয় এজেন্সি ব্যয়। তার মানে কি, এজেন্সি সমস্যা প্রতিরোধ করতে বা এই সমস্যা প্রশমন করতে গিয়ে শেয়ার হোল্ডারগণ কিছু ব্যয় করে থাকেন, যা এজেন্সি ব্যয় বা এজেন্সি কস্ট নামে অবহিত। এবং এই এজেন্সি ব্যয়কে মূলত 4 প্রকারে ভাগ করা যায়। একটি হচ্ছে তদারকি খরচ, অর্থাৎ যখনই পরিচালকগণ শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক হবেন, তখন শেয়ার মালিকগণ তাদেরকে তদারকি করবেন এবং এই তদারকি করতে যদি কোনো লোক নিয়োগ করেন সেক্ষেত্রে সেই লোককে বেতন দিতে হবে, এটি একটি ব্যয় হবে। তাহলে এটা এজেন্সি একটি ব্যয় হয়। বন্ড খরচ সুযোগ ব্যয় হয়ে থাকে, যেমন যদি কখনো এমন হয় যে শেয়ার মালিক এবং পরিচালকদের মধ্যে
একটা সমস্যা দেখা দিল, যার কারণে শেয়ার মালিকগণ কোনো একটা খাতে বিনিয়োগ না করে অন্য খাতে বিনিয়োগ করে ফেলল। সেই ক্ষেত্রে যেই খাতটিতে বিনিয়োগ করলে বেশি মুনাফা হতো, সেইটি গ্রহণ না করলে যে পরিমাণে মুনাফা অর্জনের সম্ভাবনা থাকতো, সেই সম্ভাবনাকে হারানো হলো, যেটাকে সুযোগ ব্যয় বলা হয়ে থাকে। ব্যয় কাঠামো, অর্থাৎ ব্যয় কাঠামোতেও এই কারণে বেশি ব্যয় হতে পারে, যেটাকে এজেন্সি কস্ট বা এজেন্সি ব্যয় নামে অবহিত করা হয়। তাহলে আমরা আজকের এই মানে সেশনে যে বিষয়ে জানতে পারলাম, অর্থাৎ প্রথম অধ্যায়ের আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। একটা হচ্ছে অর্থায়ন কাকে বলে, ব্যবসায় অর্থায়ন কাকে বলে, অর্থায়নের উৎস বা ব্যবসায় অর্থায়নের গুরুত্ব, তারপরে হচ্ছে গিয়া আর্থিক ব্যবস্থাপক সম্পর্কে জানতে পারলাম। আর্থিক ব্যবস্থাপক কাকে বলে, আর্থিক ব্যবস্থাপকের গুরুত্ব বা ভূমিকা, এজেন্সি ব্যয়, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। তোমাদের যদি এই বিষয়ে আরো জানার থাকে, তাহলে তোমরা এই বইগুলো অবলম্বন করতে পারো বা এই বইগুলো দেখতে পারো। এই বইগুলো যদি এই বিষয়গুলো সম্পর্কে এই বইয়ে তোমরা একটু দেখো, তাহলে আরো অধিক পরিমাণে জানতে পারবে, আমি আশা করি। আর তোমরা বইয়ের সাথে এই বিষয়গুলো মিলিয়ে নিবে এবং তোমরা বেশি বেশি বই পড়বে, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আরো বেশি জানতে পারবে। আমি আশা করি যে তোমরা এই লেকচারের মাধ্যমে উপকৃত হবে এবং আমার পরবর্তী লেকচারগুলো তোমরা শুনবে এবং এই বৈশ্বিক মহামারীর এই সমস্যা কাটিয়ে উঠতে তোমরা নিজেরাই সক্ষম হবে এবং ভবিষ্যতে তোমাদের পড়াশোনাকে বেগবান করতে পারবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি আমার লেকচার, আমার বক্তব্য এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।